জনাব আজিজুল বারী হেলাল, আমরা একদিকে দেখতে পাচ্ছি আন্দোলন চলছে, আন্দোলন মানে এখানে কিছু সমাবেশ হচ্ছে, সেই সমাবেশে কিছু বক্তব্য দেওয়া হচ্ছে এবং মোটামুটিভাবে কেউ 6টি দাবি, কেউ 7টি দাবি, কেউ 5টি দাবি দিচ্ছে। আমরা যদি একটু দাবিগুলো পাশাপাশি রাখি, আমরা দেখতে পাচ্ছি 5টা দাবি কমন। যে 5টা দাবির মধ্যে প্রথমটাই হচ্ছে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে এবং উচ্চকক্ষ নিম্নকক্ষ 2 কক্ষতেই পিআর পদ্ধতি হতে হবে, লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে এবং স্বৈরাচারের দোষর জাতীয় পার্টি এরকম উল্লেখ করা আছে এবং 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। মোটামুটিভাবে এই 5টা দাবির জন্য তারা পথে আছে, রাজনৈতিক দলগুলো আলোচনা করছে। দুটোর মধ্যে আপনি আসলে একটা সমাধানের আশা করতে পারেন কিনা, নাকি মনে হচ্ছে আসলে বাইরের এই কর্মসূচি আলোচনাটা ভেস্তে দিতে পারে? শুধু আপনার অবজারভেশন। জি, আমার অবজারভেশনটা হলো যে দেখেন, সাংবাদিক ফায়েজ সাহেব যেটা বলেছে যে গণতন্ত্রে আপনার ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু এই ডিফারেন্স এবং অপিনিয়নকে আবার আপনি রাজনৈতিক মাঠ গরম করবার জন্য, নির্বাচনী মাঠ গরম করবার জন্য কৌশল হিসাবেও কিন্তু অবলম্বন করতে পারেন। কিন্তু আপনারা যারা পলিটিক্যাল অবজারভার আছেন বা যারা রাজনীতিটা আপনার অভিজ্ঞতা আছে, রাজনীতির বিষয়ে তাদের অভিজ্ঞতা আছে, তারা দেখেন যে কোনটা লজিক্যাল আর কোনটা লফুল। এখন আপনি পিআর পদ্ধতির কথা আমাদের এখানে ছিল না, তারপরে আপনি এখানে ইনকর্পোরেট করলেন। এখন পিআর পদ্ধতি হাজারটা ডিমেরিটস এর কথা আমরা বলেছি। আপনারা বলছেন যে জুলাই সনদ বাস্তবায়ন ভিত্তিতে নির্বাচনটা হতে হবে, এটা কি বিএনপি দ্বিমত করেছে? বিএনপি তো এটা চাই। এখন সে জুলাই সনদটা আপনার বাস্তবায়ন হবে কি করে, তার জন্য বিএনপি অন্তত 3টা তরিকা দেখিয়েছে যে এই পদ্ধতিতে। আপনি ইললজিক ইররেশনাল একটা কথা বলবেন যে জুলাই সনদ এখনই বাস্তবায়ন করতে হবে, কিন্তু কি প্রক্রিয়ায় বাস্তবায়ন করতে হবে? আমরা বলেছি আপনার সংবিধান সংস্কার করতে হলে সংসদ হতে হবে, নির্বাহী আদেশে করা যায় এবং আপনার প্রেসিডেন্ট অর্ডিন্যান্সে করা যায়। এটাও যদি আপনাকে না মানেন তাহলে আপনি সুপ্রিম কোর্টের একটা নির্দেশনা নেন, তাই না? আমরা সেটা বলছি। এবং তারপরে যদি আপনি না মানেন, জুলাই সনদকে যেহেতু আমরা সবাই সিগনেচার করব, তাহলে আপনি এই যেদিন জাতীয় নির্বাচন হবে সেদিনকে গণভোটে যেতে পারেন জুলাই সনদকে বাস্তবায়নের জন্য। তাহলে যারা সরকার গঠন করবে তারা তো আপনার করবেই, এবং যারা সরকার থাকবে না তাদেরও একটা ম্যান্ডেটরি হয়ে যাবে যে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এখন আপনার কোনো কিছুই মানছেন না যে এখনই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এটা যদি পরে আদালতে চ্যালেঞ্জ হয় তখন কি হবে? আমরা এমন কোনো কাজ করে যাব না যে ভবিষ্যতে একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়বো। আপনি দেখেন, বলছেন যে বিভিন্ন যেমন বলছে যে 70% লোক নাকি পিআর চায়। যদি 70% লোক পিআর চায়, নির্বাচনে যান, নির্বাচনে যে আপনি 70% লোকের ভোট পেলে তো আপনি ল্যান্ডস্লাইড ভিক্টরি পাবেন, তখন আপনি পিআর কেন? আপনি যে ইচ্ছা তাই করতে পারছেন। আপনি আজকে দেখলাম চট্টগ্রামে জামাতের নেতা বলছে তারা ক্ষমতায় চলে গিয়েছে। ঠিক আছে, ক্ষমতা যদি চলেই যান, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যান। আপনি এখন কেন এই সমস্ত অবস্টাকেল তৈরি করছেন? কারণ আপনাকে মনে রাখতে হবে যে আমাদের এই অভ্যুত্থানের পরাজিত শক্তি ইতিমধ্যে কলকাতায় বসে আমাদের দেশে কালো টাকার একটা প্রভাব বানিয়েছে নির্বাচনকে বানচাল করবার জন্য, এবং বলছে যে ইউনূসের অধীনে কোনো নির্বাচন হবে না। যে ডক্টর ইউনূসকে আমরা রক্ত দিয়ে যে সরকারটা বানালাম, সেই সরকারকে নাকি সে অধীনে কোনো নির্বাচন হতে দেবে না শেখ হাসিনা। আপনারা যদি এখন বলেন যে ডক্টর ইউনূসের নেতৃত্বে এই নির্বাচনগুলো হবে না, বিভিন্ন অবস্টাকেল তৈরি করেন, তাহলে তো আমাদের আমরা তো বুঝতে বাধ্য হব যে আপনারা সেই শেখ হাসিনার কথাকে পাতা ফাঁদে পা দিলেন কিনা। একেবারে পরিষ্কার। আমি আরো অনেকগুলো পয়েন্ট আছে, আমি সেগুলো নিয়েও কথা বলতে চাই। মুজিবুর রহমান মঞ্জু, আমি একটু যুক্ত করে নিতে চাই। জনাব মুজিবুর রহমান মঞ্জু, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনি দেখলেন যে আসলে মোটামুটিভাবে এখানে স্পষ্ট করে শেখ ফজলে বারী মাসুদ তিনি কিন্তু বলেছেন যে আসলে সংস্কার হয়েছে সেটা আপনি আমাদেরকে দেখান, এবং সংস্কারের দায়িত্ব পরবর্তী সরকারের উপরে দিলে সেটাও এক ধরনের শঙ্কা তৈরি করবে। তাদের বক্তব্য এটা। একই সঙ্গে 2টা নিচের কক্ষ উপরে কক্ষ, 2টো কক্ষে আসলে পিআর প্রক্রিয়া নির্বাচন, বিএনপির পক্ষ থেকে 2টোতেই পিআর নির্বাচন কথা বলছেন না। একই সঙ্গে এনসিপির বক্তব্য হচ্ছে নিম্নকক্ষে আসন হতে পারে কিন্তু উচ্চকক্ষে পিআর প্রক্রিয়া হতে হবে। একই সঙ্গে গণপরিষদ থাকতে হবে, একই সঙ্গে নতুন সংবিধান হতে হবে। মানে অনেকগুলো বিষয় সামনে আসছে, কিন্তু আমরা একটা নির্বাচনের ট্রেনে আছি। আপনার মনে হয় কিনা এই ট্রেন লাইন মতো যাবে তো নাকি? না, অবশ্যই যাবে। না যাওয়া ছাড়া তো উপায় নাই। ধরেন আপনার জন্য আর বিকল্প কি পথ খোলা আছে? আমাদের জন্য তো একটাই বিকল্প পথ, সেটা হচ্ছে একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা। এখন যে কথাটা ফজলে বারী মাসুদ বলেছেন
যে বিচার এবং সংস্কারের সত্য আমরা সন্তুষ্ট না। বিচারের আরো অনেকগুলো ট্রাইব্যুনাল করার দরকার ছিল, আরো বিষয় ছিল, এগুলো আছে, কিন্তু বিচার তো চলছে, বিচার তো শুরু হয়েছে। কথা হচ্ছে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, পৃথিবীতে বহু বহু গণ অভ্যুত্থান হয়েছে, বেশিরভাগ গণ অভ্যুত্থান কিন্তু ব্যর্থ হয়েছে। এবং আমাকে অনেকে জিজ্ঞেস করে যে ভাই আপনাদের গণ অভ্যুত্থান সফল কিনা। আমি বললাম যে শেখ হাসিনার পলায়ন হয়েছে, এটা তো একটা বিরাট অ্যাচিভমেন্ট আমাদের জন্য। এবং শেখ হাসিনা শুধু পলায়ন না, তার সাঙ্গ পাঙ্গ, তার বাচ্চা কাচ্চা, ছানা পোনা, এবং সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে উনি ইন্ডিয়াতে গিয়ে আশ্রয় নিয়েছেন অন্যায়ভাবে। আমরা সারা জীবন যেটা বলেছি যে শেখ হাসিনা ইন্ডিয়ার শক্তি নিয়েই চলে এবং ইন্ডিয়ারই একটা সে এখানে প্রতিনিধি, সেটাই উনি প্রমাণ করলেন। এর চাইতে বড় অ্যাচিভমেন্ট তো আর কিছু হতে পারে না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমরা এখন যে প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা সংস্কার, নির্বাচন, বিচারের প্রক্রিয়া যাচ্ছি, এখানে অনেকগুলো ব্যাপার আছে। যেমন ধরেন বিচারের প্রক্রিয়া যারা জড়িত তাদের কাছে আমি কথা বলেছি, তারা বলেছে যে দেখেন, বিচার তো আর রাজপথে আন্দোলন করলে বিচার হয়ে যাবে না, বিচারের তো একটা প্রসেস আছে, বিচারে তো সাক্ষ্য গ্রহণের ব্যাপার আছে। আমরা তো বহু জায়গায় সাক্ষী পাচ্ছি না, বহু লোক সাক্ষী দিতে আসে নাই, অনেক রাজনৈতিক নেতাদের বা যারা ভিকটিম আছেন তাদের একটা সাক্ষীর ব্যাপার আছে, অনেক জি ফুটেজ পাওয়া যাচ্ছে না, নানাভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, নানা রকমের ষড়যন্ত্র আছে, ইত্যাদি আছে। যাই হোক, কথা হচ্ছে যে এই বিচার যদি কেউ না করেন, ধরেন আগামী ক্ষমতায় যারা আসবেন তারা যদি এই বিচার প্রক্রিয়াটাকে ব্যাহত করেন, তাহলে তাদের বিরুদ্ধে তো আমরা অবশ্যই আন্দোলন করব। এবং এই সংস্কারের ব্যাপারটা নিয়ে তো আমরা অলরেডি 84টা পয়েন্টে সংস্কার ব্যাপারে আমরা একমত হয়ে গেছি। জি এবং অনেকগুলো বিষয় কিন্তু ফজলে বাড়ি মাসুদ যেটা বলেছেন, দৃশ্যমান অনেক কিছু কম আছে, ঠিক আছে, কিন্তু অনেকগুলো সংস্কার কিন্তু হয়েছে। কারণ আপনি জানেন যে আমাদের বিচার বিভাগের একটা সংস্কার আমরা দৃশ্যমান দেখতে পাচ্ছি। আমরা বিভিন্ন রকমের আইন প্রণয়নের জায়গায় কিছু কিছু দেখেছি, কিন্তু এগুলো ইমপ্লিমেন্টেশনটা আমরা দেখবো কিন্তু অ্যাকচুয়ালি আরো পরে। কারণ হচ্ছে যে এই কিছু কিছু সংস্কারের ক্ষেত্রে তো বাধাগ্রস্ত হয়েছি আমরা। যেমন আপনি জানেন যে সচিবালয়ে আন্দোলন হয়েছে, আমাদের সংস্কার কমিশন, প্রশাসনিক সংস্কার কমিশনের যে কাজগুলো ওনারা করেছিলেন সেগুলোর জন্য ব্যাপক বাধা হয়েছে। এনবিআর এ একটা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল, সেখানে একটা আন্দোলন হয়েছে। তো এই জিনিসগুলো তো আমরা দেখেছি, আরো অনেক উদাহরণ আমি দিতে পারবো। জি প্রশ্ন হচ্ছে সংস্কার কিন্তু একটা কঠিন কাজ, সংস্কার তো সহজ কাজ না। যেমন এখানে আজিজুল বারী হেলাল আছেন, উনি কিন্তু বারবার বলছেন যে ওনারা অনেক বেশি ছাড় দিয়েছেন। দেখেন, বিএনপির 31 দফার মধ্যে কিন্তু বলেছেন ওনারা যে পরপর 2বারের বেশি প্রধানমন্ত্রী ওনারা করবেন না। তো এটাও তো উনি 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 যেটা বলেছেন যে পৃথিবীর কোথাও নাই, তো পৃথিবীর কোথাও নাই এটা তো আপনারা আপনাদের ঘোষণার মধ্যে এসেছে, এবং সেই ঘোষণায় কিন্তু আমরা অনেকেই সেটার মানে সাক্ষী। তা আপনি ছাড় দিয়েছেন কি? আপনি ছাড় দিয়েছেন 10 বছরেরটাতে। তো কথা হচ্ছে এইটা আমরা ছাড় দেওয়ার কোনো বিষয় না, আমরা একটা পরিবর্তন করতে চাচ্ছি। আমরা চাচ্ছি, দেখেন বাংলাদেশের বেশিরভাগ প্রধানমন্ত্রীরাই কিন্তু তাদের টেনিওর পূর্ণ করতে পারেন না। শেখ মুজিবুর রহমান টেনিওর পূরণ করতে পারেন নাই, জিয়াউর রহমান টেনিওর পূরণ করতে পারেন নাই, শেখ খালেদা জিয়া মানে 10 বছর ছিলেন না বলে এখনো উনি ওনার সম্মান নিয়ে আছেন। জি আর আর শেখ হাসিনা দীর্ঘ সময় ধরে ছিলেন বলে তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে, একদম একদম এরশাদকে জেলে যেতে হয়েছে। এই জন্য কথা হচ্ছে যে আমরা এই সংস্কারটা করছি কাউকে দমিয়ে দেওয়ার জন্য না। আমি যদি বলি, যেটা বিএনপি বারবার বলে যে আপনারা নির্বাহী ক্ষমতাকে কাটেল করতে চান, আপনাদের রাষ্ট্র ক্ষমতার অভিজ্ঞতা নাই। ভাই, রাষ্ট্র ক্ষমতার অভিজ্ঞতা নাই, কিন্তু আমরা তো রাষ্ট্র সম্পর্কে পড়াশোনা করেছি, আমরা তো পৃথিবীর বিশ্বের রাষ্ট্র ব্যবস্থাগুলোকে দেখছি। সেখানে আমরা দেখছি যারা এই ধরনের টেনিওর নির্ধারণ করে দিয়েছেন, যে কোনো ফর্মে হোক, উনি হয়তো বলছেন প্রধানমন্ত্রী নাই, কিন্তু রাষ্ট্রপতির ক্ষেত্রে তো আছে। এখন রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী তো আলাদা কোনো পদ না, এক্সিকিউটিভ জায়গায়। আমাদের এখানে প্রধানমন্ত্রীর যে এক্সিকিউশন এর পাওয়ার, আমেরিকায় সেটা হচ্ছে রাষ্ট্রপতির কাছে। তো সেই রাষ্ট্রপতি তো সেখানে আমেরিকায় 2 টার্মে বেশি কন্টিনিউ করেন না, মানে আমরা যদি বলি 10 বছর। তো সুতরাং এইগুলো থেকে তো আমরা দেখছি যে সুফল আসছে, এবং সেই জন্যই তো আমরা এই কাজগুলো করছি। একদম একদম আপনার বক্তব্য একেবারে পরিষ্কার, অনেকগুলো পয়েন্ট বলেছেন। আমি দুজনের কথাই শুনতে চাই, আমি আজিজুল বারী হেলালের কথা শুনতে চাই এবং একই সঙ্গে শেখ ফজলে বারী মাসুদ তাদের মন্তব্য শুনতে চাই ছোট করে। যারা আজিজুল বারী হেলাল, আপনি একটু সংক্ষেপে ছোট করে বলবেন আসলে বিএনপি কতটুকু ছাড় দিয়েছে। জি মঞ্জু ভাই যেটা বললো, এটা যদি আমি উত্তর দিতে চাই তাহলে এটা একাডেমিক আলোচনা হবে। আমি একটু যে বিচার এবং রাজনৈতিক দল নিষিদ্ধ, জি দেখেন বিচার একটা কন্টিনিউয়াস প্রসেস, এইটা আপনার আর এবং সংস্কারের কথা বললো ফজলে বারী, এই সংস্কারও কিন্তু কোনো অ্যাবসলিউট টার্ম না, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এখন রাজনৈতিক দল নিষিদ্ধ, দেখেন আমরাই প্রথম বলেছিলাম যে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করতে হবে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে। জি এখন আপনারা যারা বলছেন যে
জাতীয় পার্টি এবং অন্যান্য যে রাজনৈতিক 14 দল তাদেরকেও স্বৈরাচারের দোষর হিসেবে আপনার নিষিদ্ধ করতে হবে। এখন আমরা জানি 24-এর যে জানুয়ারিতে ফ্যাসিস্ট হাসিনা যে নির্বাচন করেছিল সেখানে 25টা 26টি দল অংশগ্রহণ করেছিল নিবন্ধনভুক্ত বাংলাদেশে। তাহলে তাদেরকেও কিন্তু রাজনীতি নিষিদ্ধ করতে হয়। তাহলে এইভাবে যদি সবাইকে আপনি নিষিদ্ধ করে দেন এবং আপনারা যে 3 দল এখন মাঠে আছেন তারাও যদি নির্বাচনে না আসেন, তাহলে কি রাজনীতির মাঠটা ফাঁকা করতে চান? কার উদ্দেশ্য হাসিল করবার জন্য? হাসিনার উদ্দেশ্য, হাসিনা এটা চাই। সেজন্য আমরা বলছি যে আপনি আমাদের যে ঐক্যমত কমিশন, যেটা সাংবাদিক ফয়েজ বলেছে যে ঐতিহাসিক ঐক্যমত কমিশন, এই কমিশনে যে আলোচনা চলছে সেই আলোচনাকে মানে আপনার বিলম্বিত করবার জন্য, সে আলোচনাকে আপনার নষ্ট করবার জন্য আপনারা যদি মাঠে আন্দোলন করেন, আবার যদি বিএনপিও মাঠে চলে যায়, তাহলে দেশের অবস্থাটা কি হবে? একদম একদম আপনার বক্তব্যটা একেবারে পরিষ্কার। আমার হাতে আরো কিছু বিষয় আছে, সেগুলো একটু কথা বলতেই চাই। আশা করি শেষ করতে পেরেছেন। আমি অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসুদ, সবশেষ ছোট করে একটু জানতে চাই, মানে আপনাদের 5টা দাবি আছে, সেই দাবি নিয়ে আপনারা মাঠে থাকবেন, এটা আপনাদের রাজনৈতিক অধিকার, এবং বলা বাহুল্য আপনাদের যে প্রোগ্রামগুলো হয়েছে সেটাও যথেষ্ট সুশৃঙ্খল ছিল, কোনো রকমের খারাপ খবর আমরা সেখান থেকে পাইনি। কিন্তু কথা হচ্ছে দাবির প্রতি আপনারা খুবই অনুগত, কিন্তু একই সঙ্গে ঐক্যবদ্ধতাও তো জরুরি। কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন? মানে দাবির জন্য ঐক্যবদ্ধতা তো ছাড় দেওয়া যাবে না, মানে ঐক্যবদ্ধতা সমান গুরুত্ব পাচ্ছে কিনা আপনাদের কাছে? দেখেন, আমরা যে ফয়েজ ভাই যে কথাটা বলেছেন আসলে বাস্তবতা তাই, যে আমরা আসলে মাঠেও যেভাবে দাবি করছি, আমরা ঐক্যমত্য কমিশনে গিয়েও কিন্তু আমাদের মতামতগুলো জানান দিচ্ছি। তো ফলে আমরা বিশৃঙ্খলা তো চাই না, আমরা চাই সুন্দরভাবে আমাদের দাবিগুলি বাস্তবায়িত হোক। এটা এজন্য যে আগামীর বাংলাদেশ পূর্বের বাংলাদেশে আমরা যেতে চাই না। আমি একটা ছোট্ট পয়েন্ট দিই আপনাকে। দেখেন, আমাদের যতগুলি স্প্রেডশিট দেওয়া হয়েছিল ঐক্যমত্য কমিশন থেকে, সংবিধান সংস্কার কমিশনের যে প্রস্তাবনা সমূহ সবগুলো দিয়ে রেখেছিল, সেখানে কিন্তু একটা আছে বাস্তবায়নের প্রক্রিয়াটা কেমন হবে। সেখানে টিক মার্ক দেওয়ার কথা বলেছে 6টা বিষয়ে। আমি এটা আমার খুবই বড় প্রশ্ন, মানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানেই, যে এখানে বলা আছে যে বাস্তবায়নের প্রক্রিয়া কি হবে। নিশ্চয়ই আপনারা দেখেছেন, এখানে আছে নির্বাচনের আগে অধ্যাদেশের মাধ্যমে, নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে, নির্বাচনের সময় গণভোটের মাধ্যমে, গণপরিষদের মাধ্যমে। শুধুমাত্র 2টো আছে যেটা নির্বাচনের পরে। তাহলে আমার এখানে প্রশ্ন হলো যে এই যে এখন যে বিএনপি বলছে যে আগে করলে এটা নির্বাচনে টিকবে না, চ্যালেঞ্জ নির্বাচনের পরে টিকবে না, চ্যালেঞ্জে টিকবে না ইত্যাদি কথা বলছে। আমার প্রশ্ন হলো যে এগুলি যদি বাস্তবে তাই হয়, সংবিধানের যে বিষয়টা আমরা তো আগেই বলেছি, উইল অফ দ্য নেশনই হলো মূল সংবিধান, এবং এটা বাস্তবায়ন করার জন্য জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার জন্য অনেক আইনি পথ পদ্ধতি আছে। আমার এখানে যেটা মূল বিষয়, যে দেখেন এই যে 6টা পয়েন্ট তারা উল্লেখ করলো, যে এই 6টা পয়েন্টের আপনি কোন পদ্ধতিতে আপনি এটা বাস্তবায়ন চান। এখন আমার প্রশ্ন হলো, এখন যদি আপনি সমস্ত 5-6 মাস আলোচনা করে এখন আপনি কি বলতেছেন, এটা যদি এখন আমরা আইনি ভিত্তি দেই তাহলে এটা পরে গিয়ে সমস্যা হবে ইত্যাদি কথা বলতেছেন। তাহলে এই কথাটা তো আপনি শুরুতেই বলা লাগছিল, প্রয়োজন ছিল যে না, এখানে 6টা না, বাস্তবায়নের প্রক্রিয়া শেষের 2টো নির্বাচনের পরে গিয়ে হবে। আগে আপনি বলেছেন যে এই 6টার যে কোনো একটা হতে পারে, এখন বলছেন যে না, ওই 6টার মধ্যে শেষের 2টা হলে আইনি হবে, ও আগের 2-4টা হলে আইনি থাকবে না। তাহলে এটা তো একটা প্রতারণার মতো হয়ে যায়। তো আমরা তো সেটা চাই না। আমরা বলি যে না, হয়তো আগে যারা ঐক্যমত্য কমিশনে যেটা দিয়েছেন এটা অবশ্যই আইন ভিত্তিক দিয়েছেন, আইন অনুযায়ী দিয়েছেন। তো কাজেই আমাদের এই 6টা অপশনেই আমরা জুলাই সনদকে একদম স্পষ্ট করে আপনারা আপনাদের জায়গাগুলো পরিষ্কার করেছেন, যে পর্যবেক্ষণ যে অভিযোগগুলো ছিল সেগুলো তুলে ধরলেন। তবে একটা আশাবাদের কথা আপনি বলেছেন খুব চমৎকার করে, যে আপনারা ঐক্যমত্য কমিশনে আছেন, আলোচনার টেবিলেও আছেন, কিন্তু দাবি নিয়ে মাঠেও আছেন। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে।